আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন আপু? আমার সাথে আপনি কি করতে চাচ্ছেন? আপনাকে দেখলে আমার ভয় করে। আপনি আমাকে জোর করে এখানে উঠিয়ে নিয়ে আসলেন কেন? আমি মেসে যাব। আমাকে ছেড়ে দিন আপনি। বাবু, তোমাকে ছাড়ার জন্য তো এখানে নিয়ে আসিনি। আগে আমাদের বিয়ে হবে, তারপরে তোমাকে নিয়ে আমি বাসায় গিয়ে বাসর করব। বুঝতে পেরেছো আমার কথা? আপনি এসব কি আবোল তাবোল কথা বলছেন আপু? আমি আপনার 3 বছরের ছোট। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো আপনার ছোট ভাইয়ের মতো। আপনি এরকম পাগলামি করছেন কেন? মানুষ শুনলে আপনাকে নির্ঘাত পাগল বলবে। মনে করবে আপনি পাবনা পাগলাগারদ থেকে হয়তোবা পালিয়ে এসেছেন। মানুষ যা ভাবার ভাবতে পারে, আমার কোনো সমস্যা নেই। তুই তো আমাকে চিনিস যে আমি কেমন জেদি মেয়ে। তুই যদি আমাকে বিয়ে না করিস, ওই যে দেখতে পারছিস গেটের সামনে দুইজন দাঁড়িয়ে আছে, যে দুইজন তোকে তুলে এনেছে, ওদেরকে বলবো তোকে এমন জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলে রেখে আসতে, যেখানে তোকে আর কোনোদিন কেউ খুঁজে পাবে না। এখন তুই তো সিদ্ধান্ত নে যে তুই বেঁচে থাকবি আমাকে বিয়ে করে, নাকি আমাকে বিয়ে করে মরে যাবি। নিশির এমন কথা শুনে আদি ভয়ে কিছু বলতে পারলো না, কারণ আদি জানে নিশি কেমন জেদি আর রাগী মেয়ে। ও যা বলে তাই করে ছাড়ে। প্রিয় দর্শক, আপনারা কিছু বুঝতে পারছেন না তো? চলুন আপনাদের বিষয়টা একটু বলে দেই। কাজী অফিসে বসে আছে আদি আহমেদ আর নিশি রহমান। আদি হচ্ছে ভার্সিটির একজন ভোলাবালা ছেলে, খুবই সাধারণ। ওকে দেখলে মনে হয় না যে ও কোনো ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট। অপরদিকে আমাদের গল্পের নায়িকা নিশি রহমান হচ্ছে বিখ্যাত বিজনেসম্যানের মেয়ে। ভার্সিটিতে সবাই ওকে গুন্ডি মেয়ে বলেই জানে। নিশি খুবই রাগী মেয়ে। আদিকে প্রথম দেখায় নিশির ভালো লেগে গিয়েছিল। তার জন্যই নিশি আদিকে তুলে নিয়ে কাজী অফিসে এসেছে ওকে বিয়ে করার জন্য। বাকিটা গল্পের সাথে থাকুন, জেনে যাবেন। এবার চলুন গল্পে ফেরা যাক। আদিকে কোনো কথা বলতে না দেখে নিশি মুচকে একটা হাসি দিল। তারপর নিশি কাজী সাহেবের সামনে চলে গেল। কাজী সাহেবকে উদ্দেশ্য করে নিশি বলতে লাগলো, কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। আপনাকে কখন বললাম? কাজ কি শেষ হয়েছে সব লেখালেখি? হ্যাঁ মা, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে ছেলেটা বিয়েতে রাজি নেই। আমি এরকম জোর করে তো বিয়ে দিতে পারবো না মা। দেখুন কাজী সাহেব, আপনার সাথে আমি ভালো করে কথা বলছি, তার মানে এই ভাববেন না যে আমি খারাপ রূপ ধারণ করতে পারি না। আমি আপনাকে যেটা বলেছি সেটা করুন, বাকিটা আমি বুঝে নেব। কে আমাকে বিয়ে করতে চায় আর কে চায় না, আপনি শুধু আমাদের বিয়েটা করিয়ে দেন, আর কিচ্ছু না। কাজী সাহেব নিশির এমন কথা শুনে আর কিছু বলতে পারলো না। কাজী সাহেব দুজনের বিয়ে পড়িয়ে দিল। তারপরে তার টাকাটা নিয়ে নিল। নিশি, আদি এবং তার বন্ধু বান্ধব চলে আসলো কাজী অফিসের বাইরে। তারপরে নিশি আদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকে থেকে তুই আমার অফিসিয়ালি পিচ্চি বর। এখন চল বাসায় যাওয়া যাক, আমাদের জন্যই সবাই অপেক্ষা করছে। আমি আপনার সাথে যাব না। আমি মেসে যাব। আমি আপনার সাথে গেলে সবাই খারাপ ভাববে। বলবে যে বিয়ের পরই জামাই চলে এসেছে শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকতে। এটা আমি শুনতে পারবো না। তাহলে আমাকে তোদের বাড়িতে নিয়ে চল। তুই যেখানেই থাকিস আমিও সেখানেই থাকবো। আমার বাড়ি যাবি না? তাহলে আমি তোর সাথে যাব। আমি তো এখন তোকে ছাড়া থাকবো না, কারণ তুই এখন আমার বর। আপনি তো আমার সম্পর্কে সব কিছুই জানেন আপু। আমার বাবা মা কেউ নেই, মানে আমার আত্মীয় স্বজনও কেউ নেই। শুধু আছে একটা চাচা চাচি। তারাও আমাকে ভালোভাবে দেখতে পারে না। আমাকে ওরা সহ্য করতে পারে না। আপনাকে নিয়ে গিয়ে আমি ওদের বাসায় রাখবো কেমনে বলেন? কেন, তোর বাবার নিজস্ব কোনো সম্পত্তি ছিল না? তোর নামে সেগুলো লিখে দিয়ে যায়নি? তুই তো তোর বাবা মায়ের একমাত্র সন্তান ছিলি, তোর জন্য কোনো কিছু করে রেখে যায়নি তোর বাবা মা? এটা আমাকে বলবি আর আমি বিশ্বাস করবো ভেবেছিস? আমার চাচা চাচি আমাকে বলেছে আমার আব্বু নাকি আমার চাচা চাচির কাছে তার সকল সম্পত্তি মরার আগে বিক্রি করে দিয়ে গিয়েছিল। তাই আমার নামে বাবার নিজস্ব কোনো সম্পত্তি নেই। তোদের নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই কেউ শয়তানি করেছে তোর সাথে, সেটা আমি ঠিকই খুঁজে বের করব। কিন্তু এখন চল, বেশি কথা না বলে বাসায় চল। বললাম তো আমি যাব না। আমি গেলে মানুষের খারাপ বলবে। আপনি বিষয়টা বুঝতে পারছেন না কেন? আপনি একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন। মানুষের চোখে আমি নিচু হতে চাই না। আমার তো একটা আত্মসম্মান আছে, তাই না? কেউ তোকে কিচ্ছু বলবে না, ওইটা আমার বাড়ি। তাই মানুষে কি বললো ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোকে আমি যেটা বলেছি তুই এখন সেটাই করবি, আর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। আমার মেসে যেতেই হবে। আমার মেসে অনেক জিনিসপত্র আছে, বই আছে। ওইগুলো নিয়ে আসতে হবে না? নাকি আমি কি পড়াশোনা বন্ধ করে দিব?
তোর রুমের চাবি তুই রাকিবকে দিয়ে দে, আমি রাকিবকে বলে দিচ্ছি। আর মেস মালিককে ফোন দিয়ে তুই বলে দে রাকিব গিয়ে তোর জিনিসপত্র নিয়ে আসবে, আর যে টাকা বাকি থাকে দিয়ে আসবে মেস মালিকের হাতে। তুই এখন আমার সাথে চল, আর কোনো কথা বলবি না। আদি বুঝতে পারলো নিশি তাকে কোনোভাবেই ছাড়বে না। আদি যাই বলুক না কেন নিশি তার একটা সমাধান বের করেই ছাড়বে। তাই আর আদি কিছু না বলে পকেট থেকে চাবি বের করে রাকিবের হাতে দিয়ে উঠে পড়ল নিশির গাড়িতে। দুজনে চলে আসলো বিশাল বড় এক বাড়ির সামনে। আদি বাড়িটা দেখে তো অবাক হয়ে তাকিয়ে রইল। নিশি আদিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, এভাবে তাকিয়ে থাকতে হবে না, এখন থেকে এটা তোরই শ্বশুর বাড়ি। চল এখন ভেতরে গিয়ে তারপরে বাকি কথা হবে। নিশি দরজার সামনে এসে কলিং বেল দিতেই নিশির বড় আম্মু এসে দরজা খুলে নিশি এবং একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে নিশির বড় আম্মু অবাক হয়ে নিশিকে বলে উঠল, নিশি মামুনি, এটা কে? আগে তো কখনো তোমার সাথে দেখিনি। আর তুমি এতক্ষণ কোথায় ছিলে? আজকে তো ভার্সিটি অফ ছিল, তারপর তুমি বাড়ি থেকে বের হয়েছো, বলেছো একটা জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, ভিতরে এসো। দাঁড়িয়ে আছো কেন বাহিরে? ভিতরে এসে তারপর কথা বলো। নিশি আর আদি চলে আসলো বাড়ির ভিতরে। নিশির বড় আম্মু দরজাটা লাগিয়ে দিয়ে ড্রয়িং রুমে আসতেই শুনতে পেল নিশি তার দাদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে বুড়ি, দেখো তো তোমার পছন্দ হয় কি না। তুমি তো বুড়ো হয়ে গেছো, না হলে তোমার সাথে আদিকে বিয়ে দিয়ে দিতাম। আমি কিন্তু আজকে বিয়ে করে ফেলেছি, আমাকে কিন্তু কেউ কিছু করতে পারবে না। আর হ্যাঁ, আমার জামাইকে কিন্তু মেনে নিতে হবে। যদি মেনে নাও তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। আমার নাতনি বিয়ে করেছে আর আমি মেনে নেব না? এটা কখনো হয়? তোকে বিয়ে দেওয়ার জন্য কত চেষ্টা করেছি, তুই করিসনি। আর এখন নিজে থেকে বিয়ে করে নিয়ে চলে এসেছিস। আমরা না মেনে নিয়ে থাকতে পারি নাকি? কই গো না জামাই, এসো আমার কাছে এসে আমার পাশে বসো তো, তোমার সাথে আমি একটু গল্প করি। আদি ভয়ে ভয়ে এগিয়ে গেল নিশির দাদির সামনে। তারপরে আদি নিশির দাদির সামনে গিয়ে একটা সালাম দিল। নিশির দাদি সালামের উত্তর দিয়ে আদিকে তার পাশে বসালো। তারপরে আদির দিকে তাকিয়ে বলে উঠল, মাশাআল্লাহ, আমার নাত জামাইকে আমার খুব পছন্দ হয়েছে। আমার নিশির পছন্দ আছে বলতে হবে। ঠিক আছে, তোরা দুজনে এখন রুমে যা। আর বড় বৌমা, তুমি রান্না বান্না শুরু করে দাও। আমার নতুন নাত জামাই এসেছে, তার আদর যত্নের যেন কোনো কমতি না থাকে। আপনি চিন্তা করবেন না আম্মা, আমি এখনই রান্না বসিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির জামাইয়ের কোনো অযত্ন হবে না। নিশির বড় আম্মু এ কথা শেষ করতেই পিছন থেকে নিশির উদ্দেশ্যে কেউ একজন বলে উঠল, কোন ছোট লোক ঘরের ছেলেকে বিয়ে করে নিয়ে চলে এসেছো? এই মেয়েটা আমাদের সব মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। এই ছেলেকে দেখেই তো মনে হচ্ছে গ্রামের কোনো খ্যাত হবে। আর এই ছেলেকে বিয়ে করে নিয়ে চলে এসেছো কিনা নিশির রহমান ভাবা যায়? নিশির বাবা এটা জানতে পারলে তো মনে হয় হার্ট অ্যাটাক করে মরে যাবে। নিশির সৎ মায়ের মুখে এই কথা শুনে নিশির মুখ লাল হয়ে গেল রাগে। নিশি কিছু বলতে যাবে তার আগে আবারও তার সৎ মা আদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, এখনই বাড়ি থেকে বের হয়ে যা। কোনোদিন এই রকমের বাড়িঘর দেখছিস নাকি যে এখানে এসে দাঁড়িয়ে থাকার সাহস করছিস তুই? আমাদের বাড়ির মেয়েকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছিস, সেজন্য কি ভেবেছিস সব সম্পত্তি তোর হয়ে যাবে? তুই এখনই এই বাড়ি থেকে বের হয়ে যা। এমন অপমানে আদির চোখে পানি চলে এলো। নিশির সৎমা যখনই আদির হাত ধরে তাকে বের করে দিতে যাবে এমন সময় নিশি এসে তার সৎমার হাত ধরে বলতে লাগলো, এই যে আপনার সমস্যাটা কি বলুন তো? আমি বিয়ে করেছি, আমার কোনো সমস্যা নেই। আপনারা তো মাথা ব্যথা কিসের? আমার স্বামীকে আর একবার একটা কথা যদি বলেন, আমি কিন্তু এখনই এই বাড়িতে তুলকালাম বাঁচিয়ে দেব। আর আমি যেটা বলি আমি কিন্তু সেটাই করে, আপনি সেটা খুব ভালো করেই জানেন। আমি বলেছি না আমার কোনো বিষয়ে আপনি কথা বলতে আসবেন না। আপনার মধ্যে আমার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আপনি তো শুধু জানেন সম্পত্তি, টাকা পয়সা এগুলো নিয়ে থাকতে। আপনি ওগুলো নিয়েই থাকুন না, আমার জীবন নিয়ে আপনার মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। নিশির এমন কথা শুনে তার সৎমা কিছু বলতে যাবে তার আগেই নিশির দাদি জোরে একটা ধমক দিয়ে নিশির সৎমার উদ্দেশ্যে বলে উঠল, বৌমা, তোমার কি সমস্যা? তোমাকে বলেছি না তুমি নিশির কোনো ব্যাপারে মাথা ঘামাবে না। নিশির জন্য আমি আছি, বড় বৌমা আছে, ওর বড় চাচা আছে। তুমি কথা বলতেছো কেন? তুমি তো জানো নিশি তোমার কথা পছন্দ করে না, তারপরও কেন কথা বলতে এসেছো? তুমি তোমার ঘরে যাও।
আম্মা, আপনারা নিশিকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। একদিন দেখবেন নিশির এই স্বামী আপনাদের সব সম্পত্তি হাতানোর চেষ্টা করবে। সেদিন আমার কথা মনে পড়বে। আমাকে সবসময় সবকিছু থেকে সরিয়ে রাখা তো। একদিন বুঝতে পারবেন আমি ঠিক ছিলাম, আপনারাই ভুল ছিলেন। আপনি আবারও এইসব কথা বলছেন? দাদি, এবার কিন্তু আমি তুলকালাম বাঁধিয়ে ছাড়বো বলে দিলাম। আমার কিন্তু আর ধৈর্য সীমা থাকছে না। তুমি ওনাকে চুপ করতে বলো, না হলে আমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে চলে যাব। তুই রুমে যা নাচ জামাইকে নিয়ে, আমি বিষয়টা দেখে নিচ্ছি। আর নাচ জামাই, তুমি এসব বিষয়ে কিছু মনে করো না। আমি আমার বৌমার হয়ে তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি। তুমি এ বাড়িতে নতুন তো, আস্তে আস্তে সব কিছু বুঝে যাবে। তোমার আদর যত্নের কোনো কমতি হবে না। তুমি তোমার ঘরে যাও নিশির সাথে। নিশি আদির হাত ধরে নিয়ে চলে আসলো তার রুমে। আদি তো নিশির রুমে এসে অবাক। খুব সুন্দর করে ঘরটা পরিপাটি করে গোছানো, ঘরে দামি দামি জিনিসপত্র, সবকিছু যেন ওর স্বপ্নের মতো মনে হচ্ছে। নিশি আদিকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে বড়মশাই, ঘর কি পছন্দ হয়েছে নাকি অন্য ঘরে যেতে হবে? কোনটা? তুমি যদি বলো তোমার পছন্দ মতো অন্য একটা ঘর আমি সাজিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তোমার কি এই ঘরে থাকতে অসুবিধা হবে? পছন্দ হয়েছে তো আমার পিচ্চি বরের? যদি পছন্দ না হয় তাহলে সেখানে আমি থাকবোই না। এসব কি বলছেন আপু? পছন্দ হবে না কেন? অবশ্যই পছন্দ হয়েছে। এগুলো তো আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। কখনো তো এত দামি দামি জিনিসপত্র, এরকম গোছানো পরিপাটি রুম আমি দেখিনি। আমাদের বিয়ে হয়ে গেছে আর এখনো তুই আমাকে আপু আপু বলছিস? আর একবার যদি আপু বলিস তাহলে তোর কিন্তু খবর আছে। যা, ওই যে ওইদিকে ওয়াশরুম, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমার খুব ক্ষুধা লেগেছে, নিচে গিয়ে খাবার খাবো একসাথে, তারপরে রুমে এসে তোর ব্যবস্থা করছি। আপনি আমাকে এভাবে ভয় দেখালে কিন্তু আমি পালিয়ে যাব। তারপর আপনি আমাকে খুঁজেও পাবেন না, এই বলে দিলাম। কিন্তু আমাকে আর ভয় দেখাবেন না। আমার পিচ্চি বরটা আমাকে ফেলে কোথাও পালাতে পারবে না। আমি তোমাকে আমার কাছে বন্দি করে ফেলেছি সোনা। তুমি চাইলেও আর এখান থেকে কোথাও পালাতে পারবে না। এখন যা বলেছি লক্ষ্মী ছেলের মতো তাই শুনে নাও। আদি আর কোনো কথা না বলে ওয়াশরুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলো বাইরে। তারপর দুজন নিচে চলে গেল ফ্রেশ হতে। দুজনে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার বড় আম্মু প্রায় আয়োজন করে ফেলেছে। নিশি গিয়ে তার দাদির পাশে বসে পড়ল। আদিও নিশির সাথে চলে গেল। সবাই মিলে বসে গল্প করছে, এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। নিশি গিয়ে দরজা খুলে দিয়ে দেখলো বাইরে দিয়া দাঁড়িয়ে আছে। দিয়া নিশিকে দেখে বলে উঠল, কি রে আপু, শুনছি তুই নাকি বিয়ে করে নিয়ে এসেছিস? তো আমার দুলাভাই কোথায়? আমাকে না জানিয়ে তুই বিয়ে করে ফেললি, এটাকে তুই ঠিক করলি? শোনো, যাও। আদি ভেতরে বসে আছে, আয় ভেতরে আয়, তারপর তোকে পরিচয় করিয়ে দিচ্ছি। আর তোকে কে বললো আমি বিয়ে করে এসেছি? তুই তো বাড়ি ছিলি না, তোকে নিশ্চয়ই ওই মহিলা ফোন দিয়ে জানিয়েছে, তাই না? হ্যাঁ, আম্মু আমাকে ফোন দিয়েছিল, কিন্তু আম্মুকে তুই ওই মহিলা বলেছিস কেন? আপু, আম্মু বলে তো ডাকতে পারিস। আমি জানি আম্মু হয়তো তোর সাথে খুব বাজে ব্যবহার করে, তাই বলে এভাবে আম্মুকে ডাকা ঠিক না। প্লিজ দিয়া, তুই আমাকে এইসব বিষয়ে কোনো কথা বলিস না। আজকে ওই মহিলা আদিকে যেভাবে অপমান করেছে, তারপরেও যে আমি এই বাড়িতে আছি এটাই তোদের কাছে সৌভাগ্য মনে কর। প্লিজ তুই এই বিষয়ে আমাকে কোনো কথা বলিস না, তাহলে তোর সাথেও হয়তো বা আমার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি আর তোকে এসব বিষয়ে কোনো কথাই বলবো না, কারণ আমি তো জানি আমার আম্মুকে হয়তো বা আজকে খুব বাজে ব্যবহার করে ফেলেছে। আমি আমার আম্মুর হয়ে তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন চল, দুলা ভাইয়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দিবি। এই বলে দিয়া হাসতে হাসতে ড্রয়িং রুমের ভিতরে প্রবেশ করলো। নিশি দরজাটা আটকে দিয়ে চলে আসলো ড্রয়িং রুমে। আসলে নিশির সৎ বোন নিশির মায়ের মতো অতটা খারাপ না। দিয়া নিশিকে খুবই ভালোবাসে এবং বড় আপুর মতো সম্মান ও শ্রদ্ধা করে। দিয়া তার আম্মুকে অনেক বোঝানোর চেষ্টা করেছে যে নিশিকে মেয়ে হিসেবে মেনে নিয়ে সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে থাকার জন্য, কিন্তু দিয়ার আম্মু সেটা মানতে নারাজ। নিশিকে সে কিছুতেই তার মেয়ে হিসেবে মেনে নেবে না, কারণ এত বড় সম্পত্তির ভাগিদার সে কাউকে করতে চায় না। শুধুমাত্র সে চায় যে এই সকল সম্পত্তির মালিক তার একমাত্র মেয়ে দিয়া হোক, কিন্তু দিয়ার সম্পত্তির লোভ করে না। দিয়া ড্রয়িং রুমে ঢুকে দেখতে পেল তার দাদির সাথে বসে একটা ছেলে কথা বলতে। দিয়া বুঝতে পারলো এটাই তার দুলা ভাই। দিয়া আদির সামনে গিয়ে বলে উঠল, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন আপনি? আমি আপনার একমাত্র ছোট্ট শালী। আপনি আমাকে না জেনে বিয়ে করে ফেলেছেন, এটা কিন্তু মোটেও ঠিক হয়নি। আমি রাগ করেছি, এখন আপনি আমার রাগ ভাঙান। দিয়ার মুখে এমন কথা শুনে আদি বেশ ঘাবড়ে গেল। আদিকে এভাবে ঘাবড়ে যেতে দেখে নিশির দাদি হাসতে লাগলো। হাসতে হাসতে আদিকে বলে উঠল, আরে, আমার নাচ জামাইটা তো দেখি খুব ভয় পেয়ে গেছে।
এভাবে ভয় পাওয়ার কিছু নেই। এটা নিশির ছোট বোন। দিয়া, তোমার তো শালি হয় সম্পর্কে, এর জন্য একটু মজা করেছে। তুমি এত ভয় পেয়ে গেলে কেন নাচ জামাই? নিশিরে, আমার নাচ জামাই তো খুব সরল সোজা। ওকে একটু ভোলাবালা থেকে স্মার্ট বানানো হলে তো ও সব কিছুতে এভাবে ভয় পেয়ে যাবে। হ্যাঁ দাদি, তুমি চিন্তা করো না, আমি ওকে আস্তে আস্তে সব কিছুই সাথে মানিয়ে নিতে শেখাবো। এখন বলো, খাবার কি রেডি হয়েছে? আমার কিন্তু খুব ক্ষুধা লেগেছে, আমার ভালো লাগছে না। আগে কিছু খেতে হবে, তারপর আমার মাথা ঠান্ডা হবে। নিশির এই কথা শুনে রান্নাঘর থেকে নিশির বড় আম্মু চিৎকার করে নিশির উদ্দেশ্যে বলতে লাগলো, নিশি, সব খাবার রেডি হয়ে গেছে, তুই জামাইকে নিয়ে টেবিলে বস, আমি খাবার খেতে দিচ্ছি। আর দিয়া, তুই তো এসেছিস বাইরে থেকে, তুই কি এখন খাবার খাবি নাকি পরে খাবি? যদি খাবার খাস তাহলে তুই নিশিদের সাথে বসে খা। বড় আম্মু, আমি বাইরে থেকে খাবার খেয়ে এসেছি, আমি এখন খাবো না। আমি এখন রুমে গিয়ে আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে এসে দুলাভাইয়ের সাথে অনেক আড্ডা দেবো। কি বলেন দুলাভাই? ততক্ষণে আপনি খাওয়া দাওয়া শেষ করে নেন, আমি ঝটপট গিয়ে ফ্রেশ হয়ে আসছি, কেমন? এই বলে দিয়া চলে গেল তার রুমে ফ্রেশ হতে, আর আদিরা বসে গেল খাবার খেতে। দিয়া রুমে গিয়ে ফ্রেশ হয়ে যেই রুম থেকে বের হতে যাবে এমন সময় তার আম্মু এসে দিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দিয়া, বেশি বাড়াবাড়ি করিস না, আমার কথাটা মন দিয়ে শোন। নিশি বিয়ে করে নিয়ে এসেছে, কেন জানিস? তুই ওর চালাকিটা ধরতে পারছিস না নাকি? ও বিয়ে করে নিয়ে এসেছে যাতে এই সকল সম্পত্তি খুব দ্রুত ভাগাভাগি হয়ে যায় আর ওর ভাগে বেশি পড়ে, কারণ ও বিয়ে করে ফেলেছে, ওর স্বামী এখন বেকার। এইসব তোর বাবার থেকে বেশি সম্পত্তি আদায় করবে। আম্মু, তুমি এমন কেন বলো তো? আমি তো সে ছোট থেকে দেখে আসছি তুমি নিশি আপুকে সহ্য করতে পারো না। কেন? হ্যাঁ, নিশি আপুর আম্মু মারা যাওয়ার পর তো তুমি এ বাড়িতে এসেছো যাতে নিশি আপু একটা মা পায়, আর তুমি আসার পর থেকে নিশি আপুকে কিছুদিন ভালোবাসার পরই খারাপ ব্যবহার শুরু করে দিয়েছিলে, যা আমি দাদির মুখে শুনেছি বড় হওয়ার পর। বাবা তো কারোকে কোনো কমতে দিচ্ছে না, আমাকে যে ভালোবাসা দিচ্ছে নিশি আপুকেও সেই ভালোবাসাই দিচ্ছে। তাহলে তুমি সম্পত্তি নিয়ে পড়ে আছো কেন? তুমি দুই মেয়েকে নিয়ে সুখে সংসার করো, দেখো তোমার কোনো কিছুর কমতি হবে না। আর তুমি কেন এই সম্পত্তি নিয়ে কেন হিংসাহিংসি করছো আম্মু বলো? এটা কিন্তু ঠিক না, তুমি এটার জন্য একদিন শাস্তি পাবে। আগে থেকেই বলছি, তুমি সাবধান হয়ে যাও। আমি তোর ভালোর জন্যই তোকে বোঝাতে আসলাম, আর তুই উল্টো আমাকে দোষ দিচ্ছিস। আমার তো সময়কে মনে হয় তুই আমার নিজের মেয়ে কিনা। তুই আমার নিজের মেয়ে হলে কখনো আমাকে এভাবে বলতে পারতি? তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর, কিন্তু আমি তোদের কারোর কোনো কথা শুনবো না। নিশি তো আমার নিজের মেয়ে না, তাহলে আমি কেন ওকে মেনে নেব? তোকে আমি বোঝালাম, তুই যদি বুঝে যাস তাহলে তোর জন্য ভালো, আর তুই না বুঝলে যে পারলে সেটা তোর জন্য খারাপ। আমার ভালো খারাপটা আমি ঠিকই বুঝি, কিন্তু তুমি তোমার ভালো খারাপ বুঝতে পারছো না। ঠিক আছে, যখন তুমি ভালো খারাপটা বুঝতে পারবে তখন তোমার পাশে থাকার মতো কোনো মানুষই তুমি পাবে না। কথাটা মিলিয়ে নিও। একদম বাপের মতো হয়েছে সৎ মানুষ। এখন সৎ মানুষের কোনো দাম নেই, জানিস তো? নিজের ভালোটা যদি তুই এখন না বুঝিস, পরে কোনো দিন আর বুঝতে পারবি না। দিয়া তার মার কোনো কথার উত্তর না দিয়ে চলে আসলো ড্রয়িং রুমে। এসে দেখে সবাই খাওয়া দাওয়া করে বসে গল্প করছে। দিয়া তার আপুর পাশে গিয়ে বসে বলতে লাগলো, আপু, এখন বল, তুই বিয়ে করে ফেললি অথচ আমাকে জানালি না কেন? আমি জানলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আমাকে এখন ট্রিট দিতে হবে বিকেলে, তাহলে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবি। ঠিক আছে, তা না হয় নিয়ে যাব। তোকে কিভাবে জানাতাম বল? যেখানে ও তোর দুলাভাই রাজি ছিল না, ওকে উঠিয়ে নিয়ে গিয়ে আমি বিয়ে করেছি, আর বিষয়টা কেউই জানতো না। প্লিজ বোন, কিছু মনে করিস না। তুই যা খেতে চাইবি আমি তোকে বিকেলে নিয়ে গিয়ে তাই খাওয়াবো। নিশির মুখে এই কথা শুনে দিয়া বেশ খুশি হয়ে গেল, কিন্তু নিশির একটা কথা শুনে দিয়া বেশ অবাক হলো যে নিশি আদিকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে। দিয়া হাসতে হাসতে তার দুলাভাইয়ের উদ্দেশ্যে বলে উঠল, দুলাভাই, এটা কি শুনছি? আপনাকে আপু তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে? আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না? আমার আপু এত সুন্দরী দেখতে, তারপরে আপনি আমার আপুকে বিয়ে করতে রাজি ছিলেন না কেন? আদি মনে মনে অনেকটা সাহস জুগিয়ে নিল, কারণ সে জানে এখন যে কথাটি বলবে সে এটা নিশি শোনা মাত্রই আদির উপর আক্রমণ হতে পারে। কিন্তু তারপরেও দিয়ার উদ্দেশ্যে আদি বলেই উঠল, তোমার আপু যে গুন্ডি টাইপের মেয়ে, সারা ভার্সিটিতে গুন্ডামি করে বেড়ায়, তোমার আপুকে ভয় পাবো না তো কি করব? আর তোমার আপুর থেকে আমি 3 বছরের ছোট, তারপরেও তোমার আপু আমাকে বিয়ে করেছে। আরে দুলাভাই, ভালোবাসা থাকলে বয়স কোনো বাধা মানে না। আমার আপু দেখেন আপনাকে খুব বেশি ভালোবাসবে, প্যারা নিয়েন না তো এত।
এদিকে আদির কথা শুনে নিশি মনে মনে রাগে ফেটে পড়ছে। নিশি খুব ঠান্ডা ভাবে আদিকে উদ্দেশ্য করে বলে উঠল, আদি একটু রুমে এসো তো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। একটা কথা বলতে তোমাকে ভুলে গিয়েছিলাম, এখনই আসবে 1 মিনিটের মধ্যে। আদি বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। এখন তার কপালে অনেক দুঃখ আছে। আদি আমতা আমতা করে নিশিকে উদ্দেশ্য করে বলে উঠল, এখন রুমে গিয়ে কি করব? এখন তো এখানে বসে গল্প করছি, ভালোই লাগছে। একটু পরে যাই, তারপরে গিয়ে সব কথা না হয় শুনবো। এখন এখানে বসে গল্প করি, কি বলেন দাদি? ভালো লাগছে না আমার সাথে গল্প করতে? হ্যাঁ, ভালো তো লাগছে, কিন্তু আমার নাতনি আবার খুব রাগী। ও যখন ডেকেছে তখন শুনে আসো না জামাই, নতুন নতুন বিয়ে হয়েছে, একসাথে থাকতেই হবে। যাও, তারপরে এসে না হয় একটু বুড়ো দাদুর সাথে একটু গল্প করে যাবে আবার। আদি চলে গেল নিশির সাথে। নিশি রুমের ভেতর ঢুকেই দরজা বন্ধ করে দিল। আদি ঘরের এক কোনায় কুকড়ে দাঁড়িয়ে রইল। নিশি ধীর পায়ে ওর দিকে এগিয়ে আসছে, চোখে সেই পরিচিত তীক্ষ্ণ চাহনি। নিশিকে এগিয়ে আসতে দেখে আদি ঢোক গিলে বলল, দেখুন আপু না মানে নিশি, আমি তো জাস্ট মজা করছিলাম। আপনার বোনই তো জিজ্ঞেস করলো। নিশি আদির একদম কাছে এসে দাঁড়ালো। আদির হার্টবিট তখন ড্রাম বাজানোর মতো শব্দ করছে। নিশি হুট করে আদির কলার টেনে ধরলো, কিন্তু মারার জন্য নয়, বরং ওকে নিজের দিকে একটু ঝুঁকিয়ে আনলো। নিশির নিঃশ্বাসের তপ্ত হাওয়া আদির গালে লাগছে। নিশি খুব নিচু গলায় একদম ফিসফিস করে বলল, সবার সামনে আমাকে গুন্ডি বললে কেন? আমি কি তোকে মেরেছি নাকি তোর হাত পা ভেঙেছি? আদি কাপা কাপা গলায় কথা বলতে গিয়েও যেন ওর মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আদি অনেক কষ্টে উত্তর দিল, না, মারেননি, কিন্তু আপনি তো আমাকে তুলে নিয়ে এসেছেন। এটা কি গুন্ডামি না? নিশি এবার হুট করে হেসেই দিল। তবে সে হাসিতে রাগের চেয়ে বেশি ছিল মায়া। ও আদির কলার ছেড়ে দিয়ে ওর 2 গালে হাত রাখলো। আদির কাছে মনে হলো ওর সারা শরীরে বিদ্যুৎ বয়ে গেল। নিশি বলল, শোন পিচ্চি বর, তোকে গুন্ডামি করে তুলে এনেছি কারণ আমি জানতাম তুই নিজে থেকে কোনোদিন আমাকে প্রপোজ করার সাহস করবি না। তুই এতটাই ভুলো ভালা যে তোর চোখের সামনে কেউ তোকে প্রেমিকা ছিনতাই করে নিয়ে গেলেও তুই হা করে তাকিয়ে থাক। তাই নিজের জিনিস নিজে ছিনতাই করে এসেছি। আদির ভয়টা এবার একটু কাটলো। ও নিশির চোখের দিকে তাকিয়ে দেখলো সেখানে আসলেও কোনো হিংস্রতা নেই, বরং গভীর এক ভালোবাসা লুকিয়ে আছে। আদি সাহস করে বলল, কিন্তু আমি তো আপনার থেকে ছোট, লোকে হাসাহাসি করবে না? আপনাকে নিয়ে মজা করবে, বলবে আপনি জুনিয়র ছেলেকে বিয়ে করেছেন, তখন তো আপনার কষ্ট হবে, তাই না? নিশি আদির নাক টেনে দিল। তারপর নাকের উপর হালকা করে তার ঠোঁটটা ছোঁয়ালো। তারপরে আদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোন, বয়স একটা নাম্বার মাত্র, আর লোকে কি বলবে সেটা দেখার দায়িত্ব আমার। তুই শুধু আমার পাশে থাকবি ব্যাস। এখন থেকে তুই আমার আশ্রয়ে, আমার ভালোবাসায়। কেউ যদি তোকে একটা কটু কথা বলে, নিশি রহমান তাকে জ্যান্ত পুঁতে ফেলবে। নিশির মুখে এমন কথা শুনে আদি অবাক হয়ে গেল। মনে মনে ভাবলো আসলেই তো, তাকে কেউ এতটা ভালোবাসতে পারে। তারপরে আদি মৃদু হেসে নিশিকে বলল, আপনি আসলে একটা লেডি ডন। আপনার এই স্বভাবের জন্যই তো আমি আপনাকে এত বেশি ভয় পাই। নিশি মুচকি হেসে আদিকে জড়িয়ে ধরল। আদি প্রথমে থতমত খেয়ে গেলেও আস্তে আস্তে নিশির পিঠে হাত রাখলো। এই প্রথম আদির মনে হলো একটা গুন্ডি বউ থাকা আসলে খুব একটা খারাপ না। অন্তত এই স্বার্থপর পৃথিবীতে তাকে আগলে রাখার মতো একজন মানুষ তো আছে। নিশি আদির কাঁধে মাথা রেখে বলল, এখন একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নে, বিকেলে দিয়াকে নিয়ে বের হতে হবে। আর শোন, আজ থেকে আমাকে আর আপু বলবি না, আপনি বলবি না, এখন থেকে তুমি বলবি, মনে থাকবে? আদি লাজুক হাসলো। ও বুঝতে পারলো ওর এই সহজ সরল জীবনে এক ঝড়ের মতো নিশে এসেছে ঠিকই, কিন্তু সেই ঝড় ওকে ধ্বংস করতে নয়, বরং রাজপুত্রের মতো আগলে রাখতে এসেছে। এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেলে দিয়াকে নিয়ে নিশি এবং আদি বের হয়ে পড়লো ফুচকা খেতে। তারা 3 জন একটা পার্কে বসে ফুচকা খাচ্ছে। এমন সময় পেছন থেকে আদিকে কেউ ঢেকে উঠলো। আরে আদি ভাইয়া, তুমি এখানে? তোমাকে কতবার ফোন দিলাম, তোমার ফোন বন্ধ। তুমি নাকি বিয়ে করেছো শুনলাম। আমাকে রাকিব বলল, তাও আবার আমাদের ভার্সিটির সিনিয়র আপুকে। কিভাবে, কি করে? আমাকে তো একবার জানালেও না। তুই এখানে এই সময় কি করিস? আর জানানোর কোনো উপায় ছিল না, আর কেউই এই বিষয়টা জানে না। আর তোদের জানিয়েই বা কি করতাম বল? আমার তো এই দুনিয়াতে কেউ নেই, শুধুমাত্র তুই। যা আমার একটু খোঁজ খবর নিস। চাচা চাচি তো তাও আমার খোঁজ খবর নেয় না। একসাথে পড়ার জন্য
হয়তো দুজনের মধ্যে কথাবার্তা হয়, কিন্তু কোনো দিন চাচা চাচি আমাকে একবার ফোনও দেয়নি। আম্মা আব্বু তোমাকে অনেকবার ফোন দিয়েছে ভাইয়া, কিন্তু তোমার ফোন বন্ধ পেয়েছে। ভাবিকে নিয়ে গ্রামের বাসা থেকে ঘুরে আসতে বলেছে বারবার করে। তোমরা গিয়ে ঘুরে এসো কেমন? আর শোনো, আমি যেখানে এসেছিলাম প্লিজ আম্মা আব্বুকে বলো না, শুনলে আমাকে খুব বকা দেবে। ঠিক আছে, আমি বাড়ি গিয়ে চাচার সাথে কথা বলে নেব। আর হ্যাঁ, তুই সাবধানে থাকিস, ভালোভাবে পড়াশোনা করিস, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এখন আসি। আর হ্যাঁ, তুমি সাবধানে থেকো, আবার ফোনে কথা হবে। আর তুমি তো ম্যাচ ছেড়ে দিয়েছো, তুমি এখন নিশাপুদের ওইখানে থাকছো তাই তো? হ্যাঁ, ওখানেই থাকি। আমাকে জোর করে নিয়ে গেছে, আমাকে মেসে থাকতে দিল না, সেই জন্য আর কি করার বল। হ্যাঁ, বিষয়টা বুঝতে পেরেছি, সমস্যা নেই। আমাদের নিশা আপু একটু গুন্ডি টাইপের মেয়ে হলেও মন মানসিকতা তার অনেক ভালো। দোয়া করি তোমরা দুজন অনেক সুখে শান্তিতে সংসার করো। আর আব্বু আম্মুর সাথে কথা বলে যাওয়ার দিন যদি ফিক্সড হয় আমাকেও জানিও। যদি আমি ছুটি পাই তাহলে আমিও তোমাদের সাথে গিয়ে একটু ঘুরে আসবো। বাড়িতে অনেক দিন খাওয়া হয় না। ঠিক আছে, আমি আগে বাসায় গিয়ে চাচার সাথে কথা বলি, তারপর তোর ভাবির থেকে শুনে আমি তোকে ফোন দিয়ে জানিয়ে দেব। তোর সুবিধা হলে তুই আমাদের সাথে গিয়ে ঘুরে আসিস। তারপরে হৃদয় আদি থেকে বিদায় নিয়ে চলে গেল তার গন্তব্যে। আদি চলে আসলো নিশির কাছে। নিশিদের থেকে একটু দূরে দাঁড়িয়ে তারা দুজন কথা বলছিল। আদি নিশির কাছে আসতেই নিশি আদিকে প্রশ্ন করলো। কি ব্যাপার আদি, তুমি এতক্ষণ দাঁড়িয়ে ওর সাথে কথা বলছিলে? ও কি তোমার পরিচিত নাকি? ও তো আমাদের ভার্সিটিতেই পড়ে, আমি দেখেছি। কিন্তু তোমার সাথে এতক্ষণ কি কথা বলছিল? আমি তোমাকে বলেছিলাম না যে আমার একটা চাচা চাচি আছে যারা আমাকে মানুষ করেছে, ও তাদের একমাত্র ছেলে। আমার সাথে ওর বন্ধুর মতো সম্পর্ক, আমাকেও খুব ভালোবাসে। ওর বাবা মার মতো খারাপ ব্যবহার আমার সাথে করে না। আমি তোমাকে বিয়ে করেছি এই খবরটা রাকিব ওকে দিয়েছে, তাই আমাকে জিজ্ঞাসা করছিল, ওই বিষয়ে কথা বলছিলাম। আর চাচা চাচি নাকি আমাদের দুজনকে গ্রামে গিয়ে ঘুরে আসতে বলেছে, এই বিষয়ে ও আমার সাথে কথা বলছিল। তো তুমি কি বলো, গ্রামে কি যাবে ঘুরতে? হ্যাঁ, গ্রামে ঘুরতে যায়। তোমার চাচা চাচিকে দেখার আমার অনেক ইচ্ছা। যেহেতু আমাদের যেতে বলেছে যাব, কিন্তু 1 সপ্তাহ পরে যাব। তারপরে আদি আর কোনো কথা বলল না। তারা তিনজন ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে আসলো সন্ধ্যার দিকে। বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছে জন্য আর বাড়িতে খাওয়া দাওয়া করলো না। এভাবে দেখতে দেখতে প্রায় রাত 10টা, যে যার মতো ঘুমিয়ে পড়েছে। আদি বারান্দায় দাঁড়িয়ে আছে। এটা দেখে নিশি বলে উঠল। কি ব্যাপার বরমশাই, মন খারাপ নাকি আপনার? এভাবে বারান্দায় দাঁড়িয়েছেন কেন? ঘরে সুন্দরী বউ রেখে বারান্দায় কেউ দাঁড়িয়ে থাকে? আসুন, আজকে আমাদের বাসর রাত। আপনি কি ভুলে গেছেন? নিশি আপু, আমি তোমার জুনিয়র, আমাকে এসব কথা বলতে কি তোমার একটু লজ্জা করছে না? আর আমার কেমন জানি ভয় করছে। চাচা চাচি কেন আমাদের ডেকেছে বুঝতে পারছি না। আমার চাচির খুব বেশি লোভ, হয়তো তারা শুনেছে বড়লোক পরিবারে আমার বিয়ে হয়েছে, এর জন্য হয়তো বা ডাকছে, নাকি আমি বুঝতে পারছি না। আমার মনে হয় ওখানে না যাওয়াটাই ভালো হবে। আরে তুমি এত ভয় পেও না। আর তোমাকে আমি কি বলেছি আপু বলে ডাকবে না? তাড়াতাড়ি এসো, বউকে আপু বলে ডাকে। আজকে আমাদের বাসর রাত, এই রাতটা মিস করা যাবে না, তাই না? তারপর নিশি আদিকে বারান্দা থেকে নিয়ে চলে গেল রুমের ভিতরে। তারপরে নিশি আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো আদির দিকে। তারপরে আদির ঠোঁট দুটো নিজের দখলে করে নিল নিশি। তারপরে তারা দুজন হারিয়ে গেল ভালোবাসার অন্য একটা জগতে। তাদের দুজনের মধ্যে আজকে নেই কোনো বাধা, নেই কোনো মান অভিমান। তারা দুজন একে অপরের পরিপূরক হয়ে উঠল। এভাবে দেখতে দেখতে কেটে গেল প্রায় 7 দিন। আজকে ওরা রওনা দিবে গ্রামের উদ্দেশ্যে। সবকিছু তারপরে তারা দুজনে রেডি হয়ে সবার থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়লো গ্রামের উদ্দেশ্যে। হৃদয়ের সাথে আদির কথা হয়েছে, হৃদয় যেতে পারবে না বলেছে। অনেকটা জার্নি করার পর আদিরা চলে আসলো গ্রামে। আদির মনের মধ্যে কিছুটা শান্তি অনুভব হচ্ছে অনেকদিন পর গ্রামে আসতে পেরে। আদি তার চাচার বাড়িতে গিয়ে দাঁড়াতেই আদির চাচি বাহিরে বের হয়ে এসে বলতে লাগলো, কেমন আছিস বাবা? আমাদের তো একদম ভুলেই গেছিস। বিয়ে করেছিস সেটাও আমাদের জানালি না। আমাদেরকে এতই পর মনে করিস? এসো বৌমা, ভিতরে এসো। কি মিষ্টি দেখতে হয়েছে আমার ছেলের বউটা, মাশাল্লাহ। এসো, তোমরা দুজন ভিতরে এসো, ফ্রেশ হয়ে নাও, তারপর বাকি কথা হবে। আদি তার চাচির এত ভালো ব্যবহার দেখে কেমন যেন মনে খটকা লাগলো, কিন্তু কিছু বললো না তাকে। আদিরা দুজন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আদির আগে
নিজে ফ্রেশ হচ্ছে, তাই নিশি একটু রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে আসছিল। এমন সময় তার কানে আসলো। এই শুনছো, আমার কথা মন দিয়ে শোনো। আমার সোনার ডিম পাড়া হাঁস দুটো চলে এসেছে। ওদের ভুলিয়ে ভালিয়ে ওদের থেকে অনেক কিছু নিতে হবে। ওদের দুজনকে রাগালে চলবে না। ওদের আদর যত্নের কোনো কমতি দেওয়া যাবে না, ঠিক আছে? সেটা না হয় বুঝলাম, কিন্তু বড় লোকের মেয়ে, কত খরচ খরচা হবে বুঝতে পারছো? একবার তুমি তো ওদের দাওয়াত করে নিয়ে এসেই চুপচাপ কত টাকা খরচ হবে একবার ভেবে দেখেছো কি? আরে তা চিন্তা করো না কিছু, আমি ওদের থেকে সব উসুল করে নেব। এখন যা রান্না করেছি তা তো খেতে দিতে হবে। ঘরে তো তেমন কিছু ছিল না, আপাতত ছোট মাছ ছিল, আর একটা না হয় ডিম ভেজে দেবো সাথে। তাছাড়া এখন আর কি করব বলো? হ্যাঁ হ্যাঁ, যা আছে তাই দিয়ে দাও। আমাদের আদি তো আর কোনো কথা বলবে না। ওকে যা দিবে ও চুপচাপ তাই খেয়ে নেবে। সমস্যাটা হচ্ছে বড় লোকের মেয়েকে নিয়ে ও যদি এখন না খেতে চায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। আদির চাচা আর চাচি এইসব কথা শুনে নিশির মাথায় শয়তানি একটা বুদ্ধি আসলো। নিশি যেন কিছু শোনেনি এমন ভাব করে চলে আসলো রান্নাঘরে। আদির চাচা চাচি দুজনে নিশিকে দেখে যেন থতমত খেয়ে গেল। আদির চাচি আমতা আমতা করে বলে উঠল, কি ব্যাপার মা, তুমি রান্নাঘরে, তোমার কি কিছু দরকার? তোমার যদি কিছু প্রয়োজন থাকে আমাকে বলতে পারো। তুমি নেমে আসলে কেন? আমাকে ডাক দিলেই তো তুমি পারতে। আসলে চাচি, আমার না খুব ক্ষুধা লেগেছে। অনেক দূর থেকে জার্নি করে এসেছি তো। আপনারা কি রাগ করেছেন? রান্না বান্না কি শেষ হয়ে গেছে? আমরা কি খেতে বসবো তাহলে? হ্যাঁ, রান্না তো শেষ হয়ে গেছে। আসলে মা, তোমার চাচা তো বাড়িতে ছিল না, তাই বাজারেও যেতে পারিনি। রুমে যেটা ছিল তাই রান্না করেছি, ছোট মাছ রান্না করেছি। তোমরা এসে খেতে বসো, তারপরে তোমার চাচা বিকেলের দিকে না হয় বাজার থেকে বাজার সদাই করে নিয়ে আসলে রাতে ভালো কিছু রান্না করে দেব। ছোট মাছ? সেটা আবার কি মাছ? চাচি, আমি তো ছোট মাছ বলতে কোনো মাছ চিনি না। আমি এরকম কিছু খেতে পারবো না। তাহলে আমি যাই, রুমে গিয়ে জিনিসপত্র গুছিয়ে নেই। এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। আপনাদের রুমগুলো ছোট ছোট, তারপরে যদি খাওয়ারও কষ্ট হয় তাহলে এখানে আমি থাকতে পারবো না। এই কথা শুনে চাচির মুখ একদম ছোট হয়ে গেল। নিশি এটা বলেই উপরের দিকে চলে যাচ্ছিল। এমন সময় চাচি নিশিকে পেছন থেকে ডেকে বলে উঠল, আরে বৌমা, কোথায় যাও তুমি? তুমি আমাকে বলো তুমি কি খাবে। দরকার পড়লে তোমার চাচা এখনই বাজার থেকে গিয়ে সেগুলো নিয়ে আসবে। তুমি চলে যাবে মানে? আমাদের বাড়ির অতিথি হয়ে এসেছো তুমি, আর তোমাকে না খাইয়ে কি যেতে দেব বলো? আর যদি একটু কষ্ট করে এখনকার মতো খেয়ে নাও তুমি, ছোট মাছ না খাও, তোমাকে একটা ডিম ভেজে দেই আমি। ডিম তো খাও তুমি, তাই না? কি বললেন চাচি? ডিম? আমি ডিম খাই না। আমি তো মাছ মাংস ছাড়া ভাতই খেতে পারি না। আমাকে যদি মাছ মাংস না দিতে পারেন তাহলে আমার পক্ষে এখানে থাকা সম্ভব না। আমি আজকেই চলে যাব। না, তোমার চলে যেতে হবে না। তুমি কি মাছ খাবে বলো? তোমার চাচা বাজার থেকে গিয়ে নিয়ে আসবে এখনই, তারপরে আমি তোমাকে রান্না করে দেব। আমি তো চাচি ইলিশ মাছ আর গরুর মাংস ছাড়া কিছুই খেতে পারি না। আপনি বরং চাচাকে বলুন ইলিশ মাছ আর গরুর মাংস নিয়ে আসতে, তাহলেই হবে, আর কিছু লাগবে না। কি বলো মা, ইলিশ মাছ আর গরুর মাংসের দাম তো অনেক বেশি। এত টাকা দিয়ে কেনার সামর্থ্য কি আমাদের হবে? আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো বলো? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি তাহলে চলে যাচ্ছি। আজকে গিয়ে বলি সব জিনিস গুছিয়ে নিতে। আমাদের সাথে আমাদের গাড়ি আছে, সমস্যা নেই। আমরা আমাদের গাড়ি করে বাড়ি ফিরে চলে যেতে পারবো। তুমি খালি চলে যাওয়ার কথা বলছো কেন মা? আমি তোমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, আমি তোমাকে খালি মুখে যেতে দিতে পারি নাকি? তোমার চাচাকে আমি বলে দিয়েছি তোমার চাচা বাজার থেকে ইলিশ মাছ এবং গরুর মাংস নিয়ে আসবে। তুমি উপরে গিয়ে রেস্ট করো। তোমার চাচা নিয়ে আসলে রান্না করে আমি তোমাকে ডাক দেবো। ঠিক আছে চাচি, কিন্তু অনেক দূর থেকে জার্নি করে এসেছি তো মাথাটা খুব ধরেছে। আমি আবার কোথাও থেকে লং জার্নি করে আসার পর কফি খাওয়ার অভ্যাস। আমাকে একটু কফি বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ মা, কফি রান্নাঘরে আছে, তুমি চাইলে নিজে গিয়ে বানিয়ে নিতে পারো, সমস্যা নেই। দুধ, চিনি, কফি সবই রাখা আছে রান্নাঘরে, তুমি গিয়ে নিজের মতো করে বানিয়ে নাও। এটা আপনি কি বললেন চাচি? আমি নিজে কফি বানাবো? আমি আমার বাসায় কোনোদিনও রান্নাঘরের আশেপাশেও যাইনি। আমার বাড়িতে কতগুলো কাজের লোক আমার জন্য কাজ করে, আপনি কিনা আমাকে নিজে কফি বানিয়ে নিতে বলছেন? আমাকে ক্ষমা করে দিও মা, আমার ভুল হয়ে গেছে। তোমার কফি বানাতে হবে না, তুমি উপরে গিয়ে আদির সাথে বসে গল্প করো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি ঘরে। চাচির এই কথা শুনে নিশি উপরের দিকে চলে গেল আর মুচকে একটা হাসি দিল।
তারপরে নিজের মনে মনে বলে উঠল, আদের চাচা চাচিকে প্রথম দেখি আমার সুবিধার লাগেনি, হয়তো ওর চাচা চাচি আদির সরলতার সুযোগ নিয়ে ওকে ঠকিয়েছে। আমি এই সব কিছু খুঁজে বের করব। আদির চাচা চাচি তো আমার ফাঁদে তো পা দিয়েই দিয়েছে। এখন বুঝবে কত ধানে কত চাল। অতিলোভ করতে গেলে শেষ পরিণতি কি হয় সেটা আমি হাড়ে হাড়ে ওনাদের বুঝাবো। নিশি এইসব কথা নিজের মনে মনে বলতে বলতে চলে আসলো উপরে। এসে দেখে আদি ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। নিশিকে হাসতে হাসতে রুমে ঢুকতে দেখে আদি বলে উঠল, কি ব্যাপার বউ, তুমি এরকম মুচকি মুচকি হাসছো কেন? তোমার এই হাসিটা আমি খুব ভালো করে চিনি। তুমি কি নিচে কোনো শয়তানি করে এসেছো? আমাকে সত্যি করে বলো। নিশি দরজাটা সুন্দর করে লাগিয়ে দিয়ে এসে আদির একদম কাছে এসে বসলো। তারপর ওর হাতটা নিজের হাতের মধ্য দিয়ে বলে উঠল, আরে বেবি, তুমি কি সব বলছো? আমি কি শয়তানি করে আসবো? তুমি যা দেখবে শুধু চুপচাপ থাকবে, কোনো কথা বলবে না। তুমি দেখো না শুধু আমি কি করি। আদি জানে নিশিকে কোনো কথা বলে লাভ হবে না, তাই আদি আর বেশি জোর করে বিষয়টা জানার জন্য। আদি নিশির ঘাড়ের কাছে ওর মুখটা ডুবিয়ে দিল। নিশি কেঁপে উঠল। নিশির ঘাড়ের উপর হালকা করে আদি তার ঠোঁটটা ছুয়ালো। নিশি আদিকে বলে উঠল, বাহ, আমার পিচ্চি বরটা দেখে অনেক বেশি রোমান্টিক হয়ে গেছে, আমাকে ভালোবাসতে শিখেছে। তার মানে তুমি স্বীকার করছো তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তাই তো? তোমার কি মনে হয় আমি কি তোমাকে ভালো না বেসে কাছে টানছি? প্রথম প্রথম তোমাকে আমার ভয় করলেও আস্তে আস্তে আমি তোমার প্রতি আটকে গেছি। তুমি আসলেই আমাকে নিজের কাছে বন্দি করে ফেলেছো, যেখান থেকে চাইলেও আমি আর নিজেকে সরাতে পারবো না। হ্যাঁ, সব বুঝতে পেরেছি, এখন ছাড়ো তো, না হলে যে কেউ চলে আসতে পারে। পরে বিষয়টা খারাপ দেখাবে যে ঘুরতে এসে ঘরের মধ্যে বসে প্রেম করছি দুজনে। খারাপ কেন দেখাবে? আমি তো আমার বউকে আদর করছি, আমার বিয়ে করা বউ। আমি তো অন্য মেয়ের কাছে যাইনি যে বিষয়টা খারাপ দেখাবে। তুই চুপচাপ এখানে বসে থাকো। আদি যেই এই কথা বলেছে তখনই দরজায় খটখট আওয়াজ হতে লাগলো। দরজায় এমন আওয়াজ হতে দেখে আদি বেশ বিরক্ত হলো, কিন্তু আদির বিরক্তি মাখা মুখটা দেখে নিশি মিটিমিটি হাসতে লাগলো। তারপরে আদির কাছ থেকে নিশি উঠে গিয়ে দরজাটা খুলে দেখে আদির চাচি কফি হাতে দাঁড়িয়ে আছে। আদির চাচি নিশির হাতে কফিটি দিয়ে চলে গেল নিচে। আদিরা দুজন বসে কফি খাচ্ছে আর গল্প করছে। অপরদিকে বাজার থেকে আদির চাচা সবকিছু কিনে নিয়ে এসেছে আর ওর চাচি রান্না করছে। প্রায় 2 ঘন্টা পর সব রান্না কমপ্লিট করে আদির চাচি নিশিদের দুজনকে ডাক দিল খাওয়ার জন্য। তারপরে দুজনে নিচে এসে খাওয়া দাওয়া করে নিল। এভাবে দেখতে দেখতে কেটে গেল প্রায় 3 দিন। এই 3 দিনে নিশি আদির চাচিকে খুব জ্বালাতন করেছে। নিশি আদিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ করে আদির চাচা চাচির রুমের সামনে এসে দাঁড়ালো আর নিশি তখনই শুনতে পেল, এই শোনো, এই বড় লোকের মেয়ের কাছ থেকে কিছু পাওয়ার আশা তুমি করো না। ও খুব চালাক, দেখেছো তো এই 3 দিনে আমাদের কত টাকা খরচ করে ফেলেছে। তুমি ওকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো তো। ও যদি এখানে আর বেশি দিন থাকে তাহলে কিন্তু সত্যিটা জেনে ফেলবে। আর ও যদি সত্যিটা জেনে ফেলে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছো একবার? ও সত্যিটা কোনোদিনও জানতে পারবে না। ও কিভাবে জানবে? আসল দলিল তো আমাদের নিজের আলমারিতে রাখা আছে, আর আলমারির চাবি তো আমার কাছে। ও কখনো এই জিনিসটা ধরতে পারবে না। তুমি এত চিন্তা করো না, আমাকে আমার মতো কাজ করতে দাও তো। নিশি এইসব কথা শুনে তো অবাক হয়ে গেল। নিশি আগেই বুঝতে পেরেছিল এখানে কোনো ষড়যন্ত্র আছে, কিন্তু এত বড় ষড়যন্ত্র করবে সেটা নিশির কল্পনার মধ্যেও ছিল না। নিশি মনে মনে বলে উঠল, আজকে রাতে যে করে হোক এই ঘরে আমাকে ঢুকতেই হবে, আর আলমারিতে কোনো দলিল আছে সেটা আমাকে বের করতেই হবে। তারপরে এদের সব ষড়যন্ত্রের কাজ করব আমি। তারপরে আদিকে খুঁজে পেল নিশি বাগানে। আদি বাগানে ছোট ছোট ছেলে মেয়েদের সাথে কি সুন্দর খেলা করছে। নিশি আদিকে এভাবে ছোট বাচ্চাদের সাথে খেলা করতে দেখে নিজের মনে মনে বলে উঠল, এরকম সরল সোজা একটা ছেলেকে ঠকাতে কি একবারও ওনাদের বিবেকে বাঁধলো না? আমি ওদের ষড়যন্ত্রের সবকিছু ফাঁস করে আদিকে সত্যিটা দেখিয়ে দিব। এভাবে দেখতে দেখতে কেটে গেল দিন। সন্ধ্যার পর পরই সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমের দিকে চলে গেল। রাত প্রায় 12টা। নিশির চোখে ঘুম নেই। আদি ঘুমিয়ে গেছে অনেক আগেই। নিশি আস্তে আস্তে বিছানা থেকে উঠে খুব ধীরে ধীরে বের হয়ে গেল রুম থেকে। তারপরে চলে গেল আদির চাচিদের রুমে। নিশি আস্তে আস্তে আলমারির চাবি খুঁজতে লাগলো। পরে হুট করে চোখে পড়লো যে চাচির আঁচলের সাথে আলমারির চাবি বাঁধা। নিশি খুব সাবধানে আলমারির চাবিটা চাচির আঁচল থেকে খুলে নিল। চাচি একবার নড়াচড়া করে উঠল। নিশি চুপ করে নিচে বসে পড়ল। চাচি যখন নড়াচড়া বন্ধ করে দিল তখন নিশি আস্তে আস্তে উঠে আলমারিটা খুলে সব কাগজপত্র দেখতে লাগলো। তারপর একটা দলিল পেয়ে গেল।
ফোনের আলোতে দলিলের তথ্যগুলো দেখে নিশির মাথায় আকাশ ভেঙে পড়ল। নিশি আলমারিটা আটকিয়ে দিয়ে চাবিটা চাচির আঁচলের সাথে বেঁধে দিয়ে দলিলটা নিয়ে চলে আসলো রুমে। তারপরে দলিলটা তার ব্যাগের ভেতরে খুব সাবধানে রেখে আদি পাশে শুয়ে পড়ল। তারপরে নিশি মনে মনে বলে উঠল, আদি, আমি তোমাকে কালকে তোমার সকল কিছু ফিরিয়ে দিব। এতদিন তোমার সব কিছু থাকার পরও তুমি বঞ্চিত হয়ে থেকেছো, আর এরকম কিচ্ছু হবে না তোমার সাথে। কালকের দিনটাই তোমার চাচা চাচির এই বাড়িতে শেষ দিন হবে। আমি তোমাকে কথা দিলাম, এতদিন তারা যে সব অন্যায় করেছে তার সব কিছু শাস্তি আমি তাদের দিব। নিশি এই কথাগুলো মনে মনে বলে আদিকে জড়িয়ে ধরে ঘুমের দিশে পাড়ি জমালো। পরদিন সকাল 10টা আদি আর নিশি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। দুজনকে নিচে নামতে দেখে আদির চাচি বলে উঠল, দুজনে ঘুম থেকে উঠে গেছো? বেশ ভালো হয়েছে, আমার সব নাস্তা রেডি হয়ে গেছে, তোমরা দুজনেই খেতে বসো। খেতে বসার আগেই আপনার এবং চাচার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আপনারা দুজনেই একসাথে আসুন, কথাগুলো শেষ করি, তারপরে না হয় খাওয়া যাবে। নিশির কথায় আদির চাচি কিছু বুঝতে পারলো না। রান্নাঘরে কাজগুলো রেখে দিয়ে আদির চাচাকে ডেকে নিয়ে দুজনে ড্রয়িং রুমে আসতেই নিশি দুজনকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনারা আদির নিজের আত্মীয় হয়েও ওকে কিভাবে ঠকাতে পারলেন? আপনাদের বিবেকে একটুও বাঁধলো না? আপনাদের দেখে লজ্জা হচ্ছে। নিজের আত্মীয় হয়ে যদি আপনারাই ওর পিঠে ছুরি বসান, তাহলে পরের লোক কি করবে? ওর সাথে একটু ভোলা ভালার জন্য কি আপনারা ওর সরলতার সুযোগ নিয়ে ওকে সব কিছু থেকে বঞ্চিত করে রাখবেন? আপনারা কি ভেবেছিলেন এই সকল কিছু কোনোদিনও জানাজানি হবে না, আর আপনারা খুব সহজে আদির সকল সম্পত্তি নিজের নামে চালিয়ে ভোগ করে যাবেন সারা জীবন? আদির চাচা চাচি নিশির মুখে এই কথা শুনে দুজনে দুজনের দিকে তাকালো, আর দুজনে ভয়ে থতমত খেয়ে গেছে। কিন্তু আদি কিছুই বুঝতে পারছে না, যার জন্য আদি নিশির দিকে তাকিয়ে নিশিকে উদ্দেশ্য করে বলে উঠল, নিশি, তুমি এসব কি আবোল তাবোল কথা বলছো? আমি তো তোমাকে বলেছি যে আমার বাবা আমার চাচার কাছে তার সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে গেছে, তাহলে তুমি এসব কথা বলছো কেন? আচ্ছা আদি, তুমি তো একটা ভার্সিটি স্টুডেন্ট। তুমি কি কখনো তোমার চাচা চাচির কাছে জানতে চেয়েছো বা দলিল চেয়েছো দেখার জন্য যে আসলে তোমার বাবা তার সকল সম্পত্তি তোমার চাচা চাচির কাছে বিক্রি করে দিয়ে গেছে কিনা? না, আমি আমার চাচা চাচির কাছে এসব কিছু চাইনি, কারণ আমি তাদের বিশ্বাস করি। আমি জানি তারা আমাকে ঠকাতে পারে না। তারা আমাকে বাবা মারা যাওয়ার পরে মানুষ করেছে, যতটুকুই হোক আশ্রয় দিয়েছে। আমি তাদের কিভাবে অবিশ্বাস করতে পারি তুমি বলো? তোমার এই সরলতার সুযোগটাই তারা নিয়েছে। তোমার এত সরলতা ভালো নয়। আমি তোমাকে আগেই বলেছিলাম, অতিরিক্ত সরল হলে মানুষ তোমাকে ঠকিয়ে দেবে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনোনি। আসল সত্যি কথাটা জানো, তোমার বাবা মারা যাওয়ার আগে তোমার চাচা চাচির যেটুকু সম্পত্তি ছিল সেটুকু কিনে নিয়ে তোমার নামে লিখে দিয়ে গিয়েছিল। আর তোমার চাচা চাচি এতদিন তোমাকে ঠকিয়ে এসেছে মিথ্যা কথা বলে। তার একমাত্র কারণ হচ্ছে তোমার অতিরিক্ত সরলতা। নিশির মুখে এই কথা শুনে আদি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার নিজের রক্তের মানুষ তাকে এভাবে ঠকিয়ে দেবে সে বিশ্বাস করে উঠতে পারছে না। হঠাৎ করে আদির চাচা চিৎকার করে বলে উঠল, নিশি, তুমি বড় লোকের মেয়ে হতে পারো, কিন্তু তুমি যে আমাদের বিরুদ্ধে এত বড় অপবাদ দিচ্ছ, এর কোনো প্রমাণ কি তোমার কাছে আছে? তোমার অনেক টাকা হতে পারে, কিন্তু তুমি আমাদের নামে মিথ্যা বদনাম দিতে পারো না। চাচা, আপনি কি আমাকে বোকা মনে করলেন? আমি আদির মতো এতটা সরল সোজা নই। আমার নাম নিশি রহমান, আর আমি কখনো প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। আদি, তুমি আমার যে ব্যাগটা আছে কালো রঙের, ওই ব্যাগটা নিয়ে এসো। তারপরে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে প্রমাণ হয়ে যাবে। নিশির এত আত্মবিশ্বাসের কথা শুনে এখন চাচা চাচি সত্যিই বেশ ভয় হতে লাগলো। আদির চাচি তাড়াতাড়ি করে ঘরে গিয়ে আলমারি খুলে দলিলটা খুঁজতে লাগলো, কিন্তু দলিলটা কোথাও পেল না। তারপরে তাড়াতাড়ি আবারও ড্রয়িং রুমে ফিরে আসলো। তখন নিশি আদির চাচিকে দেখে বলে উঠল, কি ব্যাপার চাচি, মুখটা এত ছোট হয়ে গেল? দলিলটা খুঁজে পেলেন না তাই তো? দলিলটা পাবেন কোথা থেকে? ওটা তো আমার কাছে, ওটা আমি কাল রাতে পেয়ে গিয়েছিলাম। আর আপনাদের সব খারাপ কাজের এখানেই সমাপ্তি হবে। আপনারা এতদিন যে মিথ্যা কথা বলে আদিকে ঠকিয়ে এসেছেন, তার জন্য আপনাদের শাস্তি পেতে হবে। নিশির মুখে এই কথা শুনে আদির চাচা চাচির মুখ শুকনো হয়ে গেল। অপরদিকে আদিও চলে আসলো নিশির কালো রঙের ব্যাগটা নিয়ে। সেই ব্যাগটা নিশির হাতে দিতেই নিশি ব্যাগের থেকে দলিলটা বের করে আদির হাতে দিল। তারপরে নিশি বলতে লাগলো, এই নাও আদি, এটা হচ্ছে তোমার বাবার দলিল। তুমি তো শিক্ষিত ছেলে, তুমি পড়ে দেখো দলিলে কি আছে, আর তোমার চাচা চাচি তোমাকে কি বলেছে। তাহলে তোমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে। আদি কাঁপা কাঁপা হাতে দলিলটা নিল।
কয়েক পাতা পড়ার পর ওর চোখ ভিজে এলো। নিশি যা বলেছে তাই ধ্রুব সত্য। ওর বাবা নিজের সবটুকু দিয়ে আদির ভবিষ্যৎ গুছিয়ে দিয়ে গিয়েছিলেন, আর ওরা আপন চাচা চাচি সে ভালোবাসা আর বিশ্বাসকে পুঁজি করে ওকে নিঃস্ব করে পথে বসিয়েছিল। আদি স্তব্ধ হয়ে তার চাচা চাচির দিকে তাকালো। যে মানুষগুলোকে ও এতদিন বাবা মায়ের মতো শ্রদ্ধা করেছে, তাদের আসল রূপটা এত কদর্য। আদির চাচা চাচি তখন ভয়ে কাঁপছেন। নিশি শীতল কণ্ঠে বলল, পুলিশে খবর দেবো আদি, এদের উচিত শিক্ষা হওয়া দরকার। আদি দলিলের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো, কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পর আদি শান্ত গলায় বলে উঠল, না নিশি, পুলিশ ডাকতে হবে না। আমি চাই না এই গ্রামে আমার বাবার সম্মান ধুলোয় মিশুক। চাচা, আমি শুধু আপনাদের এইটুকু বলবো যে আপনারা শুধু আমার সম্পত্তি চুরি করেননি, আমার বিশ্বাসটাকেও মেরে ফেলেছেন। আজই এই বাড়ি আপনারা ছেড়ে দেবেন। আমি আর আপনাদের ছায়া দেখতে চাই না। চাচা চাচি কোনো কথা না বলে মাথা নিচু করে নিজেদের গোছগাছ শুরু করলেন। আদি তখনও বারান্দার এক কোণে দাঁড়িয়ে বাইরের মাঠের দিকে তাকিয়েছিল। ওর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। হুট করে আদির কাঁধে একটা নরম হাতের স্পর্শ অনুভব হলো। নিশি এসে ওর পাশে দাঁড়িয়েছে। নিশি আদির হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। কোনো কথা না বলে ও আদির চোখের জল মুছে দিল। আদি ধরা গলায় বলল, তুমি না থাকলে আমি কোনোদিন জানতেই পারতাম না যে আমার আপন বলতে কেউ নেই। তুমি প্রথম দিকে আমাকে বলেছিলে, আমি বিষয়টা বুঝতেই পারিনি। আমাকে ক্ষমা করে দাও। নিশি এক মুহূর্তও দেরি না করে আদির বুকে মাথা রাখলো। ওর কোমর জড়িয়ে ধরে মিষ্টি করে হেসে বলল, পাগল নাকি? কে বলল তোমার আপন কেউ নেই? এই যে তোমার সামনে তোমার সুন্দরী বউ দাঁড়িয়ে আছে, সে কি পর? আজকের পর থেকে তোমার সব চোখের জল আমার, আর আমার সব কিছু তোমার। বুঝেছো পিচ্চি বর? আদি এবার মলিন হাসলো। নিশির চুলের গন্ধে আদির বুকটা হালকা হয়ে এলো। ও নিশিকে আলতো করে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে ওর কপালে একটা দীর্ঘ চুমু খেলো। বলল, আমি আসলেই অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছি নিশি। তুমি ছাড়া এই ভোলা ভালা ছেলেটাকে কে আগলে রাখতো? হুম, শুধু আগলে রেখো না, আজীবন শাসন করার দায়িত্বটাও আমার। এখন বলো, এই বাড়ি তো তোমার হয়ে গেল, এখন কি এই বউকে নিয়ে রোমান্টিক ডিনারে যাবে, নাকি সারা রাত এই দলিলের দিকে তাকিয়ে থাকবে? আদি এসে ফিরল। নিশি তখন আদির শার্টের কলারটা ঠিক করে দিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, গ্রামে এসে অনেক তো ঝামেলা হলো, এবার চলো রুমে যাই। এই জমিদার বাড়িতে আমাদের বাসরটা এখন অসম্পূর্ণ রয়ে গেছে। নিশির এমন সরাসরি কথায় আদি লজ্জায় লাল হয়ে গেল। ও নিশিকে পাজা কোলা করে কোলে তুলে নিল। নিশি অবাক হয়ে বলল, ও মা, পিচ্চি বরের গায়ে তো বেশ শক্তি, আর রোমান্টিক হয়ে গেছো। দিন দিন উন্নতি হচ্ছে তোমার। আগে তো আমাকে ভয় পেতে, কাছে আসতে চাইতে না, আর তোমাকে এখন বলতে না বলতেই কাছে টেনে নাও আমাকে। আদি হাসতে হাসতে ওকে রুমের দিকে নিয়ে যেতে লাগলো। নিশি লজ্জায় আদির বুকে মুখ লুকালো। নিশির লজ্জা মাখা মুখ দেখে আদি ওকে ফিসফিস করে বলে উঠল, লেডি ডনের পাল্লায় পড়ে এখন আমি গুন্ডামিটাও একটু একটু শিখছি। চলো এবার বাসরটা না হয় জমিদারি স্টাইলেই হোক। চাঁদের আলোয় ভেসে যাওয়া সে পুরনো বাড়ির বারান্দায় তখন এক নতুন প্রেমের গল্প লেখা হচ্ছিল। যে গল্পে জেদি বউয়ের শাসন আছে আর ভোলা ভালা বরের অসীম ভালোবাসা আছে। পরদিন সকালে দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। ঠিক তখনই নিশির ফোন বেজে উঠল। নিশি তাকিয়ে দেখলো তার বড় আম্মু ফোন দিছে। নিশি ফোনটা রিসিভ করতেই নিশির বড় আম্মু বলে উঠল, কিরে নিশিমা, কেমন আছিস? ওখানে গিয়ে তো আমাদের ভুলেই গিয়েছিস। বাড়িতে আসবি না নাকি ওখানেই থেকে যাবি সারা জীবনের জন্য? এই তো বড় আম্মু, আমরা এখন ব্রেকফাস্ট করে রওনা দিব। তোমরা চিন্তা করো না, বিকেলের মধ্যেই পৌঁছে যাব, তারপর গিয়ে কথা বলছি। ঠিক আছে মা, তোরা দুজনে সাবধানে আসিস। কতদিন হলো তোদের দুটোকে দেখি না, মনটা একদম অস্থির হয়ে আছে। তাড়াতাড়ি চলে আয়, আমি তোদের পছন্দ মতো রান্না করছি, যাতে রাতে ডিনারে তোরা খেতে পারিস। ঠিক আছে, করো। আর বড় আম্মু, বুড়িটা ভালো আছে তো? ওর সাথে অনেক দিন হলো কথা হয় না আমার উপর রাগ করে আছে বুঝি? বাড়িতে গিয়ে রাগটা মাটি করে দিব, চিন্তা করো না। আদি এবং নিশি দুজনে সকালের ব্রেকফাস্ট করে রওনা দিল নিশিদের বাড়ির উদ্দেশ্যে। প্রায় নিশিদের বাড়ি পৌঁছাতে বিকেল হয়ে এলো। নিশিরা বাসায় ঢুকে কলিং বেল দিতেই নিশির বড় আম্মু এসে দরজা খুলে নিশিদের দাঁড়িয়ে থাকতে দেখে নিশিকে জড়িয়ে ধরে বলল, কতদিন পর আমার মাটাকে দেখলাম। ভিতরে এসো তোমরা। দুজনে ভালো আছো তো? দুজনকেই অনেক মনে পড়েছে আমাদের। নিশিরা দুজন ভিতরে ঢুকে ড্রয়িং রুমে গিয়ে বসলো। নিশি দাদির সাথে নিশে কথা বলতে লাগলো। নিশির বড় আম্মু দরজাটা আটকিয়ে দিয়ে চলে আসলো ড্রয়িং রুমে। তারপরে
নিশিকে উদ্দেশ্য করে বলে উঠল, অনেকটা জার্নি করে এসেছিস, দুজনেই রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি খাবার রেডি করছি। বিকেল হয়ে গেছে, সেই সকালে দুজনে খেয়ে বেরিয়েছিস হয়তো। নিশি আর আদি চলে গেল উপরে। দুজনে ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। তারপরে খাওয়া দাওয়া করে সবার সাথে বসে আড্ডা দিতে লাগলো। এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। নিশি গিয়ে দরজা খুলে দেখলো তার বাবা দাঁড়িয়ে আছে। নিশি তার বাবাকে দেখে জড়িয়ে ধরে বলে উঠল, বাবা, তোমাকে কতদিন পরে দেখলাম। কেমন আছো তুমি? আর তুমি এত শুকিয়ে গেছো কেন? এসো, ভেতরে এসো, তারপর তোমার সাথে কথা বলছি। নিশির বাবা চলে আসলো ভিতরে। নিশি দাঁড়িয়ে তার ছেলেকে দেখে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কথা বলতে লাগলো। নিশিও দরজাটি আটকে দিয়ে চলে আসলো ড্রয়িং রুমে। সবাই বসে গল্প করতে লাগলো। এমন সময় নিশির সৎমা এসে নিশির বাবাকে বলতে লাগলো, তুমি এসেই আগে মেয়েকে নিয়ে গল্প করতে বসে গেছো, আমার সাথে দেখা করার বা কথা বলার প্রয়োজন মনে করনি। তাই তো আমাকে এ বাড়িতে কেউ দেখতে পারে না। আমি এই বাড়িতে থাকবই না, আমি এখনই এ বাড়ি থেকে চলে যাব। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? নিশিকে তুমি কেন দেখতে পারো না? নিশি তোমার কি ক্ষতি করেছে? আমি তো তোমাকে কোনো কিছুর কমতে দিচ্ছি না। আমি তোমাকে বিয়ে করিয়েছিলাম যাতে নিশি আদর যত্নে মানুষ হয়, অথচ তুমি নিশিকে দু চোখে দেখতে পারো না। তুমি কি বের হয়ে যাবে? আমি তোমাকে বের করে দিচ্ছি। তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমার আর মুখ দেখতে চাই না। তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে তো ঠিক আছে, আমি বের হয়ে যাচ্ছি। এই বাড়ি থেকে তুমি কি ভেবেছো আমি বের হয়ে যেতে পারবো না? আমি তোমাকে শুধু শুধু ভয় দেখাচ্ছি? আমি সত্যি সত্যি চলে যাব। এই বলে নিশির সৎমা চলে গেল রুমে। সবকিছু গোছগাছ করতে নিশির সৎমা সবকিছু গোছগাছ করে চলে আসলো নিচে। সবাই তাকে বোঝাতে লাগলো, কিন্তু নিশির সৎমা কিছু বুঝতে চাইছে না। নিশির সৎমা যে গেট থেকে বের হতে যাবে তখনই হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গেল। সবাই তাকে ধরে সোফায় শুয়ে দিয়ে চোখে পানি ছিটা দিতে লাগলো, কিন্তু তার জ্ঞান ফিরল না। এটা দেখে নিশিরা সবাই নিশির সৎমাকে নিয়ে চলে গেল হসপিটালে। ডাক্তার নিশির আম্মুকে চেক আপ করে কিছু টেস্ট দিল। নিশির আম্মুর জ্ঞান ফেরার পর বেশ কিছুক্ষণ পর টেস্টগুলো করানো হলো। ডাক্তার রিপোর্টগুলো হাতে নিয়ে দেখে নিশির বাবার উদ্দেশ্যে বলে উঠল, আপনার বউয়ের ক্যান্সার হয়েছে, এটা কি আপনারা জানতেন না? ওনার তো লাস্ট স্টেজ চলছে। আপনারা এখন ওনাকে হসপিটালে নিয়ে এসেছেন কেন? আরও আগে নিয়ে আসলে হয়তো বা কিছু করা সম্ভব ছিল। এখন কিচ্ছু করা যাবে না। উনি আর অল্প কিছু দিনই আমাদের মাঝে আছেন। এই কয়েকটা দিন ওনাকে যতটুকু সম্ভব হাসি খুশি রাখার চেষ্টা করুন, তাতেই উনি হয়তো বা ভালো থাকবেন। নিশির আব্বু ডাক্তারের কথা শুনে অবাক হয়ে গেল, কিন্তু তার তো কিছুই করার নেই। ডাক্তারের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসলেই সবাই তাকে প্রশ্ন করলো ডাক্তার কি বলেছে। নিশির আব্বু সবটা সবাইকে খুলে বলল। তারপরে চলে গেল নিশির সৎমায়ের সাথে দেখা করার জন্য। চুপচাপ ব্যাডে স্যালাইন হাতে শুয়ে আছে নিশির সৎমা। যে নিশির আব্বু কেবিনে প্রবেশ করে নিশির সৎমায়ের পাশে বসে মাথায় হাত রাখতেই নিশির সৎমা দুর্বল কণ্ঠে বলে উঠল, আমার কি হয়েছে? আমাকে হসপিটালে ভর্তি করেছো কেন? আর আমি তো বের হতে যাচ্ছিলাম, তখনই আমার মাথাটা ঘুরে গেল কেন? আমি কিছু বুঝতে পারছি না। আমার কি হয়েছে? আমাকে সত্যি করে বলো, তোমার চোখ মুখ এমন কেন লাগছে? আরে কি হবে, তোমার এমনি শরীর দুর্বল, তাই। আর কি মাথা ঘুরে গেছে। আর আমার চোখ মুখ, আমি জার্নি করে এসেছি তো একটু রেস্ট নিতে পারিনি, এর জন্য হয়তো বা এমন লাগছে। তুমি চিন্তা করো না তো, রেস্ট করো। তোমাকে 2-3 দিনের মধ্যে বাড়ি নিয়ে যাব। এই বলে নিশির আব্বু নিশির সৎমাকে চুপ করিয়ে দিল। তারপর টুকটাক আরো কিছু কথা বলে বের হয়ে চলে আসলো কেবিনের ভেতর থেকে। হসপিটালে থেকে গেল নিশির বড় আম্মু, আর বাকি সবাই চলে গেল বাড়ির উদ্দেশ্যে। নিশির আব্বু আগে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিল, তারপরে হালকা খাওয়া দাওয়া করে নিল। নিশি নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। আদি নিশিকে এভাবে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নিশির কাঁধে হাত রেখে বলে উঠল, নিশি, তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার আবার? তোমার চোখে পানিও দেখছি, তুমি কান্না করছো কেন? তোমাকে কেউ কিছু বলেছে? আদির এই কথা শুনে নিশি আদিকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। আদি কিছু বুঝতে পারছে না, নিশিকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু নিশির কান্না বেরিয়ে চলেছে। নিশি কান্না করতে করতে বলে উঠল, আদি, আমার নিজের মা তো কবেই আমাকে ছেড়ে চলে গেছে, আবার এই মাও আমাকে ছেড়ে চলে যাবে। আমি তো ভেবেছিলাম একদিন না একদিন এই মহিলা আমাকে ঠিকই নিজের কাছে টেনে নিবে, কিন্তু উনিও আমাকে ছেড়ে চলে গেল। আমি কি কোনোদিন মায়ের ভালোবাসা পাবো না? এভাবে বলো না নিশি, উনি যতদিন আমাদের মধ্যে বেঁচে আছে, দেখো উনি সবার সাথে খুব হাসি খুশিভাবে থাকবে।
আমি তোমাকে কথা দিচ্ছি, উনি তোমাকে মায়ের মতো করে ভালোবাসবে। নিশি আদিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কষ্টের মাঝে কেটে গেল 3টি দিন। আজকে নিশির সৎমা হসপিটাল থেকে বাড়ি ফিরেছে। তার শরীরে কেমন জোর পাচ্ছে না, দুর্বল দুর্বল লাগছে তার নিজেকে, কিন্তু কেউ তাকে কিছু বলছে না, শুধু বলছে তার শরীর দুর্বল, তাই এমনটা হচ্ছে। সেও তাই মেনে নিয়েছে। নিশির সৎমাকে ঘরে শুয়ে দিয়ে আসা হয়েছে। আদি গেল নিশির সৎমায়ের রুমে। আদিকে যেতে দেখে তিনি বলে উঠল, তুমি কোন সাহসে আমার রুমে ঢুকেছো? হ্যাঁ, তোমাকে কে বলেছে আমার রুমে আসতে? তোমার সাহস তো কম না। আপনি এভাবে উত্তেজিত হবেন না, আপনার সাথে আমার কিছু কথা আছে, সেজন্য আর কি আপনার রুমে আসা। দয়া করে আমার কথাগুলো আগে শুনুন, তারপরে না হয় চিল্লাচিল্লি করবেন। আদির এমন কথা শুনে নিশির মা চুপ হয়ে গেল, কোনো কথা বলল না। আদি গিয়ে নিশির মায়ের পাশে একটা চেয়ার নিয়ে বসে পড়লো। তারপরে নিশির আম্মুর উদ্দেশ্যে বলল, আন্টি, একটা কথা মনে রাখবেন, ভালোবাসলে ভালোবাসার দ্বিগুণ ফিরে পাওয়া যায়। কিন্তু আপনি যে মনের মধ্যে রাগ হিংসা তৈরি করে রেখেছেন, এটা কিন্তু কখনো ভালো কোনো দিক হতে পারে না। আপনি সবাইকে ভালোবেসে আপন করে নিন, দেখুন আপনার মনের মধ্যে কতটা শান্তি লাগে। আপনার তো কোনো কিছুর অভাব নেই, এই পরিবারের সবাই তো আপনাকে খুব ভালোবাসে। শুধুমাত্র নিশিকে মেনে নিতে আপনার এত সমস্যা কোথায়? আপনাকে একটা অনুরোধ করি, আপনি নিশিকে মেনে নিন, নিজের মেয়ের মতো ভালোবাসা দিন, দেখবেন আপনার মনে হবে আপনি এই দুনিয়ায় সবচেয়ে সুখী মানুষ। যার মনে কোনো হিংসা নেই, সে কিন্তু শান্তিতে বাঁচতে পারে। আদির এই কথা শুনে নিশির মায়ের কেমন যেন মনে হলো যে তার নিজেকে পরিবর্তন করা উচিত, কিন্তু মুখে সে কিছু বলল না। আদি আরো কিছুক্ষণ নিশির আম্মুকে বুঝিয়ে চলে গেল ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে আদিকে যেতে দেখেই নিশি বলতে লাগলো, আদি তুমি ওই মহিলার ঘরে গিয়েছিলে কেন? তোমাকে কি কিছু বলেছে নাকি? উল্টাপাল্টা কোনো কথা যদি জিজ্ঞেস করে থাকে আমাকে বলো, আমি বিষয়টা দেখে নিচ্ছি। ওই মহিলা খালি তোমাকে খারাপ খারাপ কথা বলে, ওনাকে আমি এখন আর ছাড়বো না। আরে নিশি, তুই শান্ত হও, এরকম উত্তেজিত হইও না। আর তুমি ওই মহিলা বলছো কেন? এখন থেকে ওনাকে মা বলে ডাকবে তুমি, আর ওনার সাথে গিয়ে দেখা করে এসো, ওনার শরীরে অবস্থা জিজ্ঞাসা করে এসো। আমি চাই তোমরা দুজন মিলেমিশে থাকো, এক হয়ে যাও। তোমারও রাগ কিছু কম না, তুমিও ওনাকে ভালোবাসো, দেখো তোমাকে উনি ভালোবাসবে। আমার কথাটা শোনো, ওনার সাথে গিয়ে দেখা করে এসো, আর কোনো কথা জিজ্ঞাসা করো না। আমি ঘরে যাচ্ছি, ওনার সাথে কথা বলে ঘরে এসো, কেমন? বলে আদি চলে গেল উপরে নিজেদের ঘরে। আর নিশি চলে গেল নিশির আম্মুর রুমে। গিয়ে দেখে তিনি বিছানায় শুয়ে আছে চুপচাপ। নিশি তার আম্মুর কাছে গিয়ে মাথায় হাত রেখে বলে উঠল, আমি যদি আপনাকে আম্মু বলে ডাকি আপনি কি রাগ করবেন? আমার না খুব শখ, আমি আপনাকে আম্মু বলে ডাকবো, আপনি আমাকে মায়ের মতো ভালোবাসবেন। তুমি আমার পাশে বসে আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, কোনোদিন ভেবে দেখিনি যে আমি তোকে ভালোবাসলে তুই আমাকে ভালোবাসবি, আমাকে ভালোবাসা আর একটা মানুষ বেড়ে যাবে। আজকে থেকে তুই আমাকে নির্দ্বিধায় মা বলে ডাকবি। আমি তোকে নিজের মেয়ের মতো বুকে আগলে রাখবো, তোকে আমি কথা দিলাম। নিশি তার মায়ের কথা শুনে কান্না করে দিল। তারপরে নিশি আস্তে আস্তে তার মাকে ধরে বসালো। তারপর মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে উঠল, আমি এতগুলো দিন ঠিক এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। মা, আমি তোমার সাথে আর কোনো দিন খারাপ ব্যবহার করব না, আমি তোমাকে ভালোবাসবো সবসময়। নিশি তার মায়ের সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলো উপরে। এসে দেখে আদি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছে। আদিকে পেছন থেকে জড়িয়ে ধরে নিশি বলে উঠল, আজকে তোমার জন্য মা আমাকে আপন করে নিয়েছে। যে আমাকে দেখতে পারতো না, সহ্য করতে পারতো না, সে আমাকে নিজের বুকে জড়িয়ে নিয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ আদি। তোর পাগলি, তোমার সাথে কি আমার ধন্যবাদ দেওয়ার সম্পর্ক নাকি? আমার সিনিয়র বউয়ের মিষ্টি হাসিটাই তো আমি দেখতে ভালোবাসি। তোমার এই মুখের মিষ্টি হাসিটা দেখার জন্যই তো আমি তোমার ইচ্ছাটা পূরণ করে দিলাম। এখন আমাকে তার বিনিময়ে যে আদর দিতে হবে। নিশি লজ্জায় মুখ লুকালো। তারপরে বেশ কিছুক্ষণ আদি বুকে মাথা দিয়ে চুপ করে থাকলো। হুট করে নিশির মনটা খারাপ হয়ে গেল। নিশি কান্না করতে লাগলো। নিশি কান্না করছে দেখে আদি বলতে লাগলো, কি হলো নিশি, তুমি কান্না করছো কেন? আজকে তো তোমার খুশি হওয়ার কথা, তাহলে তোমার চোখে পানি কেন? তোমার খুশির জন্য এত কিছু করলাম আর তুমি কান্না করছো? আমি তো আদি মায়ের ভালোবাসা পেলাম,
কিন্তু সেটা তো সীমিত সময়ের জন্য। আল্লাহ কি আমার কপালে এই সীমিত সময়েই সুখটা লিখে রেখেছিল? আল্লাহ যতটুকু দিয়েছেন বা দিচ্ছেন সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকো। এর থেকে বেশি কিছু চাইতে যেও না, হয়তো দেখবে তার থেকে খারাপ কিছু পাবে। তার থেকে যেটা পাচ্ছ সেটা নিয়েই তুমি খুশি থাকার চেষ্টা করো, দেখবে আল্লাহ তোমাকে কখনো নিরাশ করবে না। ঠিকই বলেছো আদি, আমি আর এসব নিয়ে মন খারাপ করব না। তুমি যা বলেছো আমি সেটাই করব। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সীমিত সময়ের জন্য খুশিটা দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ দেওয়া হয়েছে, এবার কাছে এসো, একটু তোমাকে আদর করে দেই। এই কয়েকদিনে মন খারাপের জন্য তোমাকে ভালো মতো একটু আদরও করতে পারিনি। আদি নিশিকে তার কাছে টেনে নিল, তারপরে নিশির ঠোঁটের সাথে তার ঠোঁটটা মিশিয়ে দিল। আস্তে আস্তে তারা দুজনে হারিয়ে গেল ভালোবাসার অন্য একটা জগতে। সবাই দোয়া করবেন নিশি আর আদি যেন এইভাবে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সমাপ্ত।